আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ স্পেশালাইজ হসপিটাল আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পত্রিকাগুলো শিরোনাম দেখে আসি। দৈনিক ইত্তেফাক, করোনা ভাইরাসের সংক্রমণ সৃষ্টিকর্তার আশীর্বাদ, ট্রাম্প। মৃত্যুদণ্ডই হচ্ছে ধর্ষণের সর্বোচ্চ সাজা। সোমবার মন্ত্রিসভায় উঠছে আইন সংশোধনের প্রস্তাব। করোনায় বাংলাদেশে প্রবৃদ্ধি নেমে আসবে 1.6%। আশঙ্কা বিশ্বব্যাংকের। সরকারের লক্ষ্য 8%-এর বেশি। এবারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে শঙ্কা। কোন পদ্ধতিতে পরীক্ষা হবে তা নিয়ে ভাবনায় উপাচার্যরা। করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবিলা, জেলা পর্যায়ে আইসিইউ ও অক্সিজেন ব্যবস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রী হাওরের অল ওয়েদার সড়ক উদ্বোধন। মানবজমিন, গ্রেড নিয়ে জটিলতার আশঙ্কা, এইচএসসিতে অটো পাস। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি আইন সংশোধনের উদ্যোগ। নভেম্বরেই ভ্যাকসিন মিলবে বিলাতে। পিরোজপুরে চীনা নাগরিক হত্যার নেপথ্যে প্রতিবাদ বিক্ষোভ, আজ মহাসমাবেশ। নো মার্সি, মৌলভীবাজারে ধর্ষণ বিরোধী আন্দোলনে হামলা। যায় দিন, সাহিত্যে নোবেল পেলেন মার্কিন কবি লুইস। এবার তিতাসের মালিকদের ধরতে মাঠে নামছে দুদক। রেকর্ড ছাড়িয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এইচএসসিতে অটো পাস ব্যাচ ভিত্তিক ও মানসিক বৈষম্য তৈরি করবে। ধর্ষণের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, আইন সংশোধনের উদ্যোগ। বঙ্গবন্ধু টানেল, স্বপ্নের দ্বার প্রান্তে বাংলাদেশ। দেশ রূপান্তর, ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, আইন সংশোধনের প্রধানমন্ত্রীর সায়। HRWর দাবি, রাখাইনে উন্মুক্ত কারাগারে লক্ষাধিক রোহিঙ্গা। বিশ্বব্যাংকের 1.6% প্রবৃদ্ধির পূর্বাভাস। এডিবির সঙ্গে তফাৎ আকাশ পাতাল। 24 ঘন্টায় মৃত্যু ও শনাক্ত কমেছে, আরও 20 মৃত্যু, 1441 শনাক্ত। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রধানমন্ত্রী জেলা হাসপাতালে আইসিইউ ও অক্সিজেন ব্যবস্থার প্রস্তুতি। শিক্ষার্থীদের পড়াশোনা চলমান রাখতেই অটো প্রমোশন। সময়ের আলো, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডই হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আইন সংশোধনের উদ্যোগ, আইনমন্ত্রী। ধর্ষণ বিরোধী আন্দোলন চলছেই, পড়াশোনা অব্যাহত রাখতেই এইচএসসিতে সবাই উত্তীর্ণ। অল ওয়েদার সড়ক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী। রিজার্ভে $40 বিলিয়ন রেকর্ড। নতুন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। বেগমগঞ্জে নারী নির্যাতন, কালাম 3 দিন ও শাহেদ 2 দিনের রিমান্ডে। ভোরের কাগজ, ধর্ষণের সাজা হবে মৃত্যুদণ্ড, প্রধানমন্ত্রীর নির্দেশে আইন সংশোধনের উদ্যোগ। ধর্ষণের বিচারে হাইকোর্টের নির্দেশনা উপেক্ষিত। প্রতিবাদ বিক্ষোভ, ধর্ষণের বিরুদ্ধে মহাসমাবেশ আজ। করোনার সেকেন্ড ওয়েভ মোকাবিলার প্রস্তুতি চলছে, যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করছি প্রধানমন্ত্রী। ইনকিলাব, ধর্ষণ নির্যাতন বাড়ছে। এবার পুলিশ 2 সন্তানের জননীকে ধর্ষণ করল। গাজীপুরে কিশোরী সহ শিকার 3, আটক 4। মন থাকলেও হাওড়ের সড়কে প্রধানমন্ত্রী। করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলায় প্রস্তুত সরকার। দিনকাল, ধর্ষণ বিরোধী বিক্ষোভে উত্তাল দেশ। আন্দোলন সারা দেশে ছড়িয়ে দিতে হবে, মির্জা ফখরুল। করতোয়া, ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হতে যাচ্ছে। সোমবার উঠবে মন্ত্রিসভায়। বাণিজ্যিক ব্যাংকের ঋণে ঝুঁকছে সরকার। 4 শিশুকে ধর্ষণের কথা স্বীকার রিকশা চালকের। গাজীপুরে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ। নারায়ণগঞ্জে পুলিশ গ্রেফতার। নোয়াখালীতে আরেকটি ধর্ষণের ঘটনা। আমাদের হাতে থাকা পত্রিকাগুলোর শিরোনাম ছিল এরকম। মিশ্র শিরোনাম দেখছি, কিন্তু শিরোনামগুলো ঘুরে ফিরে সবগুলো পত্রিকাই করেছে। ধর্ষণ বিরোধী সমাবেশ, আজকে মহাসমাবেশ হচ্ছে। এইচএসসিতে অটো পাস, বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে কথাবার্তা, এই আর ধর্ষণ বিষয়ক নানান সংবাদ আছে যেগুলো আর তোর আসলে পড়তে মন চায় না। ধন্যবাদ আপনাকে। আপনার মতো আমিও শুনছিলাম, আপনি যখন শিরোনামগুলো পড়ছিলেন তখন আমি ভাবছিলাম কি নিয়ে বলি, কি নিয়ে কথা বলতে শুরু করি। বলার তো অনেক কিছুই আছে, তবে প্রথমেই আমি ধর্ষণ বিষয়ে একটু আমার বিনম্র ভাষণ করতে চাই। প্রথমত 1911-তে সম্রাট পঞ্চম জর্জ দিল্লিতে এসেছেন বঙ্গভঙ্গ রদ ঘোষণা করতে। কোনো এক অবকাশে ভারতের জাতীয় নেতা গোখলের সঙ্গে কথা বলছেন।
তিনি গোখেলকে প্রশ্ন করলেন যে তোমরা স্বাধীনতা চাও কেন? আমরা তো অনেক কিছু করে দিচ্ছি, ভারতের উন্নতি করে দিচ্ছি। গোখেল কাল বিলম্ব না করে বলে দিলেন যে স্বাধীন হলে আমার আত্মমর্যাদা হবে। তো সম্রাট পঞ্চম জর্জ তিনি পিছিয়ে যাবার মানুষ নন, তিনি বললেন তোমরা তোমাদের দেশে নারীদেরকে যেভাবে অবমাননা করো, তারপরে স্বাধীনতা দিয়ে আত্মমর্যাদা পাবে কি করে? ইতিহাসের তথ্য হচ্ছে গোখেল আর কিছু উত্তর না দিয়ে অধোবদনে বসেছিলেন। সম্রাট পঞ্চম জর্জ বেঁচে থাকলে বাংলাদেশকে নিয়ে কি ভাবতেন? বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র যখন করা হলো, তখন এই খবরটি পেয়ে আমার মনে হলো বাংলাদেশকে বিবস্ত্র করা হয়েছে। ধর্ষণ শব্দটির সঙ্গে প্রথম পরিচিত হই আমি ৭১-এ। এর আগে ২-৪টে ধর্ষণ খবর দেখেছি, গুরুত্ব দেয়নি, সাধারণ অপরাধের মতো এটাকে দেখেছি। কিন্তু ধর্ষণ একটা শিল্পে পরিণত করেছে তারা, পাকিস্তানিরা। এখন যে অস্ত্র হিসাবেও ব্যবহার করেছে। হ্যাঁ, পাকিস্তানিরা অস্ত্র হিসেবে ব্যবহার করেছে এবং অস্ত্রের শিল্প তৈরি করেছিল। এখন আবার সেই ধর্ষণ ফিরে এসেছে। এরা পাকি প্রেতাত্মা, এরা বাংলাদেশের নাগরিক নয়। এবং এই ৯টি মাসে ৮ মাস ২১ দিন সারা বাংলাদেশে কোনো ধর্ষণ হয়নি। বাঙালিকে ধর্ষণ করেনি, পাকিস্তানিরাই করেছে। আবার সেই পাকি প্রেতাত্মা ফিরে এসেছে। কিন্তু দেখুন, ধর্ষণের বিরুদ্ধে যে আন্দোলনটি গড়ে উঠেছে, এটা মনে হচ্ছে আমেরিকায় সে ব্ল্যাক লাইভস ম্যাটারের মতো আন্দোলন গড়ে ছড়িয়ে পড়ছে ক্রমেই। এবং শাহবাগে আমার তরুণ প্রজন্মের কাছে বাংলাদেশ ঋণী। সেই তরুণ প্রজন্ম সবসময় বিবেকের প্রশ্ন নিয়ে দাঁড়িয়েছে আমাদের সামনে, এবারও দাঁড়িয়েছে। তারা যখন প্রধানমন্ত্রীকে একটু স্মারকলিপি দিতে যাচ্ছিল, পুলিশ বাধা দিয়েছে। ঠিক আছে, পুলিশের কাজ করেছে আর কি। পুলিশ মানে সবসময় পুলিশ কাজ করে আর কি, তারা আর কি সেই কাজটি করেছে। কিন্তু গতকাল মৌলভীবাজারে ধর্ষণ বিরোধী প্রতিবাদ সমাবেশে দুর্বৃত্তরা হামলা করলো, অর্থাৎ তারা ধর্ষণের পক্ষে। এবং আমি টেলিভিশনে ফুটেজ দেখলাম, প্রায় ২-২.৫ মিনিট ফুটেজটি রেখেছে। এই সময়ের মধ্যে কোনো পুলিশকে দেখলাম না আমি। ওটা পুলিশ আসলে ওটা পুলিশ কাজ হতো বোধহয়, সেজন্য যায়নি। এটা আমার মনে প্রশ্ন জাগিয়েছে। আবার পুলিশ ধর্ষণ করেছে, আপনি খবর পড়লে যে। তো এখন যার কাছে আইনের রক্ষার দায়িত্ব দিয়েছি, সেই যদি আইন ভাঙে, সর্ষের মধ্যে ভুল থাকে, যাকে ভালো কথাটা বলে নেই। মাননীয় প্রধানমন্ত্রী জনমতের প্রতি গুরুত্ব দিয়ে এবং শ্রদ্ধা জানিয়ে তিনি মৃত্যুদণ্ডের কথা বলেছেন আইন পরিবর্তন করে। প্রধানমন্ত্রীকে অভিনন্দন, ধন্যবাদ যে তিনি জনগণের কথা শুনেছেন। কারণ আজকে আমার বাংলাদেশে আমার মা, আমার বোন, আমার কন্যা নিরাপদ নয়। সংবিধান অনুযায়ী নাগরিকের প্রাণ এবং সম্পদের সুরক্ষার সম্পূর্ণ দায়িত্ব সরকারের। আর রাস্তায় নেমেছে যারা, তাদের দাবি একটাই, মৃত্যুদণ্ড আমি দেখছি। এবং তারা নিরাপত্তার অভাব বোধ করছে। এই কথাগুলো বলবার অধিকার রাস্তায় নেমে তাদের আছে বলে আমি মনে করি। কারণ আওয়ামী লীগ যখন বিরোধী দলে থেকে আন্দোলন করেছে, তখন রাস্তায় থেকে করেছে। কাজে রাস্তায় থাকাটা অপরাধ নয়। এবং এখানে সরকার বিরোধী কথা নয়, সরকারের ত্রুটি আছে, যে শাসনের অভাব আছে, সেই জন্য এই ঘটনাগুলো ঘটছে। এবং রাজনীতির ছত্রছায়ায় এই ধরনের অপরাধীরা বেড়ে উঠছে, পত্রপত্রিকায় খবর আছে। সেই ক্ষেত্রে নাগরিকের সম্পূর্ণ অধিকার আছে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করার। কিন্তু সেই সমালোচনায় মাননীয় প্রধানমন্ত্রী অনেকটা পানি ঢেলে দিয়েছেন মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে, যে আমি তাকে ধন্যবাদ দেবো, সাধুবাদ দেবো। এবং আমার কাছে মনে হয় শুধু মৃত্যুদণ্ড মানে এই নয় যে ফাঁসি দেওয়া হবে। আমি মনে করি যে ফায়ারিং স্কোয়াডে দেওয়া দরকার এবং ধর্ষক প্রমাণিত, বিচারিক প্রক্রিয়ায় প্রমাণিত হতে হবে যে সে বা তারা ধর্ষক। তারপরে একদিন টেলিভিশনে, কাগজে বিজ্ঞাপন দেওয়া হবে
যে 2-4জন ধর্ষককে ঢাকা স্টেডিয়ামে এতটা সময় ফায়ারিং স্কোয়াডে দেওয়া হবে, আমি লিখে দিতে পারি তারপর দিন থেকে ধর্ষণ কমে যাবে। তো যেমন বনওল তেমন বাগাতে তুল লাগে আমি মনে করি। তো মাননীয় প্রধানমন্ত্রী সে ব্যবস্থা করছেন, ধন্যবাদ, আমি কৃতজ্ঞ থাকব। শিক্ষা নিয়ে যে কথাটা, শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে, আমি মনে করি যে বিরাজমান অস্বাভাবিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনিবার্য আর বিকল্পহীন অনিবার্য সিদ্ধান্ত ছিল এটি। তবে কোন সিদ্ধান্ত নিয়ে পৃথিবীতে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে তা সবাইকে সন্তুষ্ট করেছে। কিছু না কিছু অসন্তুষ্ট থাকবেই এবং কোনো না কোনো সিদ্ধান্তে অনেক ত্রুটি বিচ্যুতি থাকবে, তবু সিদ্ধান্ত নিতে হয়। তো করোনা কালে সারা বিশ্ব বিপর্যস্ত বিপন্ন, শিক্ষা তো সারা বিশ্বেরই চলে গেছে। আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলে কিছু আছে আমি কোনোদিনই বিশ্বাস করিনি। শিক্ষা অব্যবস্থা আছে। সংবিধানের 17 নম্বর ধারায় বলা আছে একমুখী শিক্ষা, আর সরকার করছে বহুমুখী শিক্ষা। কাজে সংবিধান লঙ্ঘনের দায় সরকার অভিযুক্ত হতে পারে। তো কেউ কখনো রিট পিটিশন করে না, কারণ সচেতন নয় এ ব্যাপারে মানুষ। আমার সামর্থ্য থাকলে আমি একটা রিট পিটিশন করতাম সরকারের বিরুদ্ধে। তো শিক্ষা তো এমনি ধসে গেছে, আর বাংলাদেশে কোনো শিক্ষার্থী ছিল না কোনো সময়। গত কিছুদিন থেকে সব পরীক্ষার্থী, সেই পরীক্ষায় একবার কেচে গেল এবার আর কি। কাজে হাফিজ টেস্ট ওখানে, তো এতে বড় কোনো সমস্যা হবে না। এই জন্যে যে আমি মনে করি যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলের যে বিস্ফোরণ, তার প্রতিফলন কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আমরা দেখি। গোল্ডেন এ পাওয়া ছাত্রছাত্রী আমার বিশ্ববিদ্যালয় পরীক্ষায় ভর্তি পরীক্ষায় এসে অকৃতকার্য হয়েছে। বাংলা ইংরেজি কিছুই পারে না তারা। তো কাজেই এতে করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোনো সংকটের সৃষ্টি হবে তা আমি বিশ্বাস করি না। তবে ফলাফলের বিন্যাস যেভাবে করা হবে সমন্বয় করে, সেই পদ্ধতিগত সব বিষয়টি নিয়ে যারা বিশেষজ্ঞ তাদের পরামর্শ নেওয়া দরকার। মন্ত্রণালয় ভিত্তিক সিদ্ধান্ত ঠিকই হয়েছে, কিন্তু পরামর্শটা নিতে হবে। আমলাতান্ত্রিক প্রক্রিয়া পদ্ধতি এবং সিদ্ধান্তের মধ্য দিয়ে এই কাজটি করা ঠিক হবে বলে আমি মনে করি না আর কি। তো সেটা কেমন হতে হবে? একটা বিষয় হলো জেএসসি এসএসসির ফলাফলের ভিত্তিতে যদি এইচএসসির ফলাফল দেয়া হয়, একটা ধারণা করা হয়। আমি এসএসসি পর্যন্ত সায়েন্স বিভাগে পড়াশোনা করেছি, এরপরে আমি এটা বিভাগ পরিবর্তন করে মানবিকী অথবা বাণিজ্যে চলে গেলাম, তখন আমার ওই সাবজেক্টগুলো তো ওখানে থাকছে না, তাহলে আমার মার্কিংটা কিভাবে করব? না, আমি কিন্তু সেই জন্যে যে পথ পদ্ধতি কি হবে তা নিয়ে আমলাতান্ত্রিক সিদ্ধান্ত যেন না হয়, বিশেষজ্ঞ যারা তাদের নিয়ে কমিটি করে সিদ্ধান্ত দেওয়া। উপরন্তু যে পরবর্তী পর্যায়ে লেখাপড়া কিভাবে হবে না হবে তার আগাম প্রস্তুতি রাখতে হবে, যেমন বিশ্ববিদ্যালয়কে রাখতে হবে। আমি যতটুকু কাগজে পড়েছি যে বাংলাদেশে অনেকগুলো জনবিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়কে আমি জন বলি, তারা প্রস্তুতি নিয়ে রেখেছে। আমি ধন্যবাদ দেবো, সাধুবাদ দেবো, কারণ করোনায় তো 7 মাস গেল মাত্র আমাদের। আর 71-এ মুক্তিযুদ্ধের সময় আমরা একটি বছর সব কিছু হারিয়েছিলাম, দেশটাও হারাতে বসেছিলাম, আমরা রক্ষা করতে পেরেছি। শিক্ষার ব্যাপারেও আমাদের 72 থেকে আমরা সংক্ষিপ্ত পাঠসূচি বা নানাবিধ পথ পদ্ধতিতে সংকট কাটিয়ে উঠেছি। আমি মোটেই হতাশ নই, আর শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। ভিন্নতর কোনো সিদ্ধান্ত নেওয়ার উপায় ছিল না, যে কেউ ওখানে থাকতো। আচ্ছা, করোনার দ্বিতীয় ধাক্কা বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন। করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় আমরা প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশের জেলার হাসপাতালগুলোতে আইসিইউ এবং অক্সিজেন সরবরাহের কথা তিনি বলেছেন। এই কিছুদিন যাবত আমরা দেখছি যে করোনা পরীক্ষার হার যেমন কমেছে, শনাক্তের হার কমেছে, মৃত্যুর হারও কিছুটা কমেছে। আজকে 20 জনের খবর আমরা পড়েছি, তার আগের দিন অবশ্য 35 জন, অনেকদিন কিছুদিন পর 30-এর ঘরে আমরা পড়েছিলাম। এটা মনে হয় যে বাংলাদেশ থেকে করোনা যাচ্ছি করছে। আপনার কি মনে হয়? করোনা কোনোদিনই সম্পূর্ণ যাবে না। যেমন ডেঙ্গু যায়নি, চিকুনগুনিয়া যায়নি, ম্যালেরিয়া যায়নি, অমনিভাবে থেকে যাবে। তবে
ধকলটা আমার কাছে যা মনে হয় যে বছরের শেষ নাগাদ হতেই আমরা অনেকটা কাটিয়ে উঠতে পারবো, কারণ প্রতিষেধক বা ভ্যাকসিন যাকে বলি এসে যাবে। তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন শীতের প্রকোপ বাড়তে পারে, এটা বিভিন্ন পত্র পত্রিকায় বা গবেষণা বক্তব্য অনুযায়ী তিনি এটা বলেছেন সঠিক। তবে সেটাকে আমি গুরুত্ব দেব না, কারণ অনেক রকমের ভবিষ্যৎবাণী শুনেছিলাম করোনা নিয়ে, কোনোটাই ঠিক হয়নি আর কি। তবে এই যে সারা দেশে প্রস্তুতি নেওয়া হচ্ছে, এটাকে আমি সাধুবাদ দেব, ধন্যবাদ দেব, যে আগাম প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। সতর্ক থাকাটা ভালো আমি মনে করি। তো এটাকে আমি অবশ্যই স্বাগত জানাচ্ছি এই সিদ্ধান্তকে। তবে সমস্যাটা হচ্ছে যে করোনার সংক্রমণ হার কমেছে বা বেড়েছে, এটা বলা খুব কঠিন হচ্ছে, কারণ পরীক্ষা হচ্ছে না ঠিক মতো। অনেকটা পরীক্ষা করাচ্ছে। আর বাঙালি মধ্যে যে প্রবণতা আমি লক্ষ্য করছি যে কোনো ভাবনাই নেই তাদের মধ্যে। গ্রামের মানুষদের মধ্যে তো করোনা সংক্রান্ত কোনো ভাবনাই নাই। শহরে এখন কম, শহরে খুবই কমে গেছে। আমরা এখন মাস্ক পরা মানুষ একটু দেখতে পাচ্ছি, কিন্তু এই যে সমাবেশে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না আর কি। তো সেই ক্ষেত্রে হয়তো সংকট থাকতে পারে আর কি। আর প্রেসিডেন্ট ট্রাম্প তো বলেছেন যে স্রষ্টা প্রদত্ত আশীর্বাদ এই করোনায় আক্রান্ত হওয়া, কিন্তু ভুলে গেলে চলবে না তিনি পৃথিবীর সর্বোত্তম চিকিৎসাটি পেয়েছেন সেই, এবং ওই চিকিৎসা পেলে আমেরিকায় এত মানুষ মারা যেত না আর কি। সেই দায়বোধটি তার মধ্যে নাই, এবং এটা বুঝবার মতো যে মানসিক তীক্ষ্ণতার প্রয়োজন সেটা তার মধ্যে নেই। অত্যন্ত ভোঁতা মানসিকতার মানুষ আর কি। আরেকটা খবর আছে, আমাদের বাংলাদেশে ইন্ডিয়ান হাই কমিশনার প্রথম এসছেন দেরাইস্বামী। তিনি আজকে একটা প্রেস কনফারেন্স করেছেন এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে তিনি তার পরিচয়পত্র পেশ করেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং সীমান্তে হত্যা শূন্য পর্যায়ে নামিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ এবং ভারত কাজ করবে বা চেষ্টা করবে। মানে বাংলাদেশ আবার বাংলাদেশকে করোনা ভ্যাকসিন যদি ভারতে হয় সেটা পাওয়ার ক্ষেত্রেও বাংলাদেশ প্রায়োরিটি পাবে, কিনে নিতে হবে অবশ্যই। এটা আমি মনে করি সৎ প্রতিবেশী সুলভ কথা বলেছেন নবনিযুক্ত হাই কমিশনার, এবং কূটনৈতিকভাবে খুব সুমিষ্ট বচন আমরা সবসময় শুনি। এবং বিএসএফ বা আমাদের বিজিবি যে সভা হয়েছে, সভা তো এই প্রথম নয়, আগেও সভা হয়েছে। সব সভাতেই কিন্তু একটি কথা আমরা শুনেছি যে সীমান্ত হত্যা শূন্যে নামানো হবে। শীর্ষ পর্যায়ে সিদ্ধান্ত তাই হয়, মাঠ পর্যায়ে ঘটে অন্য ঘটনা। তো কাজেই শীর্ষ পর্যায়ে মাঠ পর্যায়ের মধ্যে সমন্বয় করতে হবে। নতুন হাই কমিশনার যা বলেছেন তাকে অবশ্যই ধন্যবাদ দেব, কিন্তু তাকে লক্ষ্য রাখতে হবে তিনি যা বলছেন তার পেছনে যেন বাস্তব পটভূমি থাকে। এই যে ভ্যাকসিনের কথা বলা হলো, যখন পাবো হাতে তখন বিশ্বাস করবো। এখন কথা হচ্ছে ভারত আমার প্রতিবেশী বদলানো যায় না। দ্বিতীয়ত ভারতের সঙ্গে আমার সম্পর্ক অনেকটা রক্তের রাখি বন্ধন। ৭১ মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা না থাকলে বাংলাদেশের ইতিহাস অন্যরকম। যাই হোক, কূটনীতিতে বলা হয় দেয়া আর নেয়া, কুইট প্রো কো। বাংলাদেশ অনেক দেবার চেষ্টা করেছে ছোট রাষ্ট্র, কিন্তু এখনো তিস্তার পানি পায়নি, সীমান্তে হত্যা কমেনি। বাংলাদেশে তো ইলিশ মাছ পাঠিয়েছে এবং ভারত তাৎক্ষণিকভাবে পেঁয়াজ বন্ধ করে দিল, পেঁয়াজ অপরশ চালু করলো। আমি অবশ্য বলেছি ইলিশ মাছ রাঁধতে তো পেঁয়াজ লাগবে, তো সেই পেঁয়াজটা তারা রক্ষা করেছে। শেষ করতে হচ্ছে। আমরা ভালো সম্পর্কের প্রত্যাশী, কারণ ভালো সম্পর্ক থাকলে দুদেশই স্বস্তিতে থাকে। ধন্যবাদ স্যার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য শুভকামনা। জীবনের সুস্থতার আকাঙ্ক্ষায় বাংলাদেশ স্পেশাল
স্পেশালাইজড হসপিটালে অত্যাধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত কার্ডিয়াক, নিউরো, ইন্টেন্সিভ ও নিউনেটাল কেয়ার ইউনিট, ডায়ালিসিস, ডে কেয়ার, কেমোথেরাপি, এছাড়াও যুগোপযোগী মডিউলার অপারেশন থিয়েটার ও জীবাণুমুক্তকরণে আধুনিক সিএসএসডি। নির্ভুল রোগ নির্ণয় রয়েছে স্বয়ংসম্পূর্ণ ল্যাবরেটরি মেডিসিন ও রেডিওলজি ইমেজিং বিভাগ। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, যে সেবা ছাড়িয়ে যায় স্বাস্থ্য সেবাকে। পরিপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে রয়েছে স্বয়ংসম্পূর্ণ কার্ডিয়াক কেয়ার সেন্টার, গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সেন্টার, কিডনি ও ইউরোলজি সেন্টার, নবজাতক ও শিশু রোগ সেন্টার, স্ট্রোক ও নিউরো সেন্টার, ক্যান্সার কেয়ার সেন্টার, অর্থোপেডিক, অর্থোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সেন্টার। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, যে সেবা ছাড়িয়ে যায় স্বাস্থ্য সেবাকে। ভালোবাসা থেকে শুরু হয় জীবন। পৃথিবী দেখে সম্পর্কের রূপ, শ্রদ্ধায়, সম্মানে, আকাঙ্ক্ষায়, স্নেহ, আদরে এগিয়ে চলে জীবন। সেই এগিয়ে চলা জীবনের সুস্থতার আকাঙ্ক্ষায় একদল বিশেষজ্ঞ চিকিৎসক, সুপ্রশিক্ষিত ডাক্তার, নার্স ও দক্ষ হাসপাতাল কর্মীর সমন্বয়ে 260